তার মধ্যেই মেরুদণ্ড সোজা করে স্মৃতি থেকে স্তোত্র উচ্চারণ করছে। কি সুন্দর উচ্চারণ দিদি। এই দেখো, তোমাকে বলছি, আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। নবদ্বীপের সবাই সেদিন নিমাইয়ের নামে ধন্য ধন্য করছিল। সবাই বলা বলি করছিল অদ্বৈত আচার্য ছাড়াও আরো একজনের এমন সুন্দর সংস্কৃত উচ্চারণ শুনেছে। কে? বিশ্বরূপের মতোই। সে খুব কম বয়সে বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে সংসার ত্যাগ করেছে। আরে, সেই মায়েরও আমাদের মতো কত জ্বালা। কি নাম রে তার? সংসারে তার নাম তো জানি না দিদি, তবে সন্ন্যাসী হওয়ার পর শুনেছি তার নাম নিত্যানন্দ। নিত্যানন্দ। 15 বছরের ছেলে সাজাতা নুসরাত, তাকে যুদ্ধে পাঠানো কি ঠিক হবে? কেন নয় বল? সে যে সুলতানের সুপুত্র সেটা জানতে হবে না? কি করে যে এমন ভাবনা মাথায় আসে আপনার? কি করে আসে বল দেখি। আনার, তোর একটা বিয়ে দিলে কেমন হয়? হুজরাই, কেন রে? তোর আগের সঙ্গে তোকে চিনতেই পারিনি। লাঠি ঝাঁটা মেরে তাড়িয়ে দিয়েছিল। পুরুষ কি জিনিস সেটা জীবনে জানতেই পারলি না। সে হোক, তাই বলে এই হারিমে সবাই মতিবিপির মতো বুদ্ধি বা বরাদ নিয়ে আসে না রে। তাই বলছিল সময় থাকতে থাকতে গুছিয়ে নে। আমি আর কদিন বল? যে দেশে 7 বছরে 8-9 জন সুলতান হয়, সে দেশে একটা সুলতানের একটা বেগমের কতটুকু জানবার? অবশ্য এই হারিমে আমার থেকে খারাপ মাল কিন্তু ওর কপালে যেটা শক্ত। তাই বলছিল বিয়ে শাদী কর, তোর বয়সও আছে, রূপ যৌবনও আছে। বেগম সাহেবা, একটা কথা ভয় আপনাকে জিজ্ঞেস করতে পারি না। বল। এত অল্প দিন এই প্রাসাদে থেকে প্রাসাদের ভাষা, বুলি, আদব কায়দা সব আপনি এত চমৎকার রপ্ত করলেন কি করে? জানিস, সেদিন সেদিন সুলতানের সঙ্গে একটা পাখির লড়াই দেখছিলাম। পাখিটা চুপ করে পড়ে পড়ে মার খাচ্ছিল। তারপরে একটা সময় প্রায় রক্তাক্ত অবস্থায় পাখিটা ঘুরে দাঁড়ালো। তারপর সে কি লড়াই! লড়াই করতে করতে সে যখন জিতে উঠে দাঁড়ালো, তখন তার আলাদা করে কোনো শক্তিই ছিল না। হযরত তো ভাবছিলেন পাখিটা বোধহয় মরেই যাবে। পাখিটাকে দেখতে দেখতে আমার মনে হচ্ছিল কোথায় যেন আমার সঙ্গে তার একটা অদ্ভুত মিল আছে। বল। আগে পুরো খবর এখনো ঠিক পাইনি। হযরত এতিমকে দিয়ে প্রাসাদের সব নফরবান্দাকে সরিয়ে দিয়েছেন। দেখ, ভনিতা করিস না, পুরোটা বল। আগে কাল রাতে বড়ি বেগমের সঙ্গে আলোচনা করতে গিয়ে সুলতান বারবার উত্তেজিত হয়ে উঠছিলেন। কেন, কিছু জানিস? একটা কারণ নিশ্চয়ই আপনি। আমি? তুই কি করে বুঝলি? কাল রাতের আলোচনায় সুলতানের মুখে আপনার নামই বারবার শোনা যাচ্ছিল। তার মানে ওই বাড়ি বেগম আমার সবকিছু জেনে ফেলেছেন, এই তো? আমার ধারণা বেগম সাহেবা উনি আগে থেকেই সবকিছু জেনেছেন। বড়ি বেগমকে তো আপনি চেনেন না বেগম সাহেবা? তিনি বড় অদ্ভুত মানুষ। অদ্ভুত? কিরকম অদ্ভুত? ভীষণ কট্টর। সারাদিন আল্লাহর নাম নিচ্ছেন,
হুম তসবি জপছেন, হুম ছেলেদের চোখে চোখে রাখছেন, হুম নজর আছে হজরতের দিকেও। রাজ্যের কোথায় কি ঘটছে, প্রাসাদে কে এলো কে গেল, সব তার মুখের ডগায়। মতি, কাল কি নিয়ে আলোচনা হচ্ছিল কিছু জানিস? অত বিস্তারিত খবর প্রশ্ন করলে তার উত্তর দে। সব খবরটা ঠিক পাইনি, তবে যে খবরটা পেয়েছি সেটা কিন্তু বেশ ঘোরালো। কে? আগে দিল্লির সুলতানের সঙ্গে জৌনপুরের সুলতানের জোর যুদ্ধ লেগেছে। জৌনপুরের সুলতান পালাতে পালাতে গৌড়ের প্রাসাদে দুর্গরা এসে হাজির হয়েছে। কি চান তিনি? অত শত জানি না। আচ্ছা মতি, হারেমে মানচিত্র পড়তে পারে এমন কাউকে জানিস? মানচিত্র মানে তসবির গুলো, ওই ইকড়ি মিকড়ি দাগ দেওয়া? তা পারে হয়তো কেউ কেউ, কিন্তু তারা তো আপনার এই মহলে ঢুকতে পারে না। কেন? গৌড় প্রাসাদের এই দস্তুর। আচ্ছা, সুলতান এখন কোথায়? বাড়ি বেগমের মহলে? আজ ভোরে তিনি দরবার ডেকেছেন, সেখানে কারোর যাওয়ার হুকুম নেই। হুম নসিব, একেই বলে নসিব। কতদিন ধরে কত ধান্দা করলাম, কত মাজা ঘষা করলাম তোকে। ভাবলাম একদিন সাজিয়ে গুছিয়ে ঠিক ঠেলে পাঠিয়ে দেব সুলতানের ঘরে। কোথা থেকে যে কি হয়ে গেল, এই এক বেত্তামেজ কোথা থেকে যে এসে জুটলো। মুন্নি বেগম, আপনি আজ্ঞে করে কথা না বললে ও গোসা হয়ে যায়। হজরত যে কি পেলেন এই মেয়ের মধ্যে। নসিব, একেই বলে নসিব। ও তুমি, সকাল হয়ে গেছে বুঝি? হ্যাঁ বেগম সাহেবা, আপনার বুঝি এখনো খোঁয়ারি কাটেনি? কি যে বলো না বিবি, কে কোথায় কখন শুনে ফেলবে। কাল রাতে নতুন কোনো খেলাধুলো হলো? খেলাধুলো? ও মা, এ কোথাকার না করে, কিচ্ছুটি যেন জানে না। কাল রাতে আমি চলে যাবার পর হজরত হোসেন শাহ এসেছিলেন এই মহলে? না। না, হজরত হোসেন শাহ মুন্নি বেগমের ঘরে নেই? বলছি তো না। সে কি রে, এরই মধ্যে প্রেম শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেল? শুকিয়ে যায়নি, অন্য স্রোতে বইছে। হেয়ালি রাখ, সাফ সাফ বল। কি বলবো? দিল লাগি করিস না আনার। হজরত কাল এ ঘরে আসেননি? না। কোথায় ছিলেন কাল রাত্রিরে? দু জায়গায়।
কি টুকটুক করছিস? বল না পুরোটা। কাল মাঝরাত পর্যন্ত হযরত বড়ি বেগমের ঘরে ছিল। বাড়ি বেগম? বাবা, এত অবাক হওয়ার কি আছে? উনি তো সুলতানের শাদি করা বউ, এটা মানবে তো? সেই জন্যই তো। বাড়ি বেগম তো শুধু সুলতানের শাদি করা বউ নয়, তিনি শাহজাদা নুসরাতের মা। তো কাল রাতে কি কথা হলো দুজনের মধ্যে, জেনেছিস কিছু? না। তুই একদম নাকাম আছিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তাজ্জব কথা, মুন্নি বেগমের ঘরে বসে বড়ি বেগমের ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা জানবো কেমন করে? জানা যায় না, তাই না রে? বেগম সাহেবা, মুন্নি বেগমের মহলে বসে বাড়ি বেগমের মহলের কোনো খবরই বলা যায় না, তাই না রে? বেগম সাহেবা, বড়ি বেগম মানে কিন্তু জানতে যে হবেই তোদের। ওই মহলে আমি কাউকে চিনি না, সত্যি বলছি, কিরা কেটে বলছি। ও, তাহলে আর কি করা যাবে বল? আমি তোকে সুলতানকে বলি যে আমাদের বাদী আর মতি দিদি রোজ ভোর রাতে চিকের আড়াল থেকে আমাদের আসনায় দেখে, আর আপনার পিঠে ব্যথার খবরটাও প্রাসাদের বাইরে গেছে এই বাদী আর মতি দিদির দৌলতে। কি রে, বলবো? হুম, কি হয়েছে বাবা? ঘুমোসনি? ঘুম আসছে না মা। একটা কথা বলবো নিমাই, দেখ আমার সঙ্গে রাগারাগি করবি না তো? মা, আমি কি খালি তোমার উপর রাগ করি? না, তা নয়, তবে বলো না, কি বলবে? বলছিলাম, এই যে তুই রোজ সন্ধ্যের সময় অদ্বৈত ঠাকুরের বাড়িতে যাস, আমার ভালো লাগে না। সেখান থেকে ফিরে আসার পর তুই কেমন অন্যমনস্ক হয়ে যাস, আমার বড় ভয় করে বাবা। মা, আচার্য দেবের যে পুঁথির সংগ্রহ আছে তা শুধু এই গৌড়বঙ্গে কেন, সারা ভারতবর্ষেই বোধহয় আর কারো কাছে নেই। আর এই অমৃতের স্বাদ যে একবার গ্রহণ করেছে, একমাত্র সেই বুঝতে পারবে এর আকর্ষণ কত গভীর। থাক, তোর দাদা হয়তো লেখাপড়া শিখে কি হলো বল? সেই তো আমাদের ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেল, একবারও বাপ মায়ের কথা ভাবলে না, এমনকি তোর কথাও ভাবলে না। ছি মা, বিশ্বরূপ দাদা আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছে, আর তাছাড়া আমার আর দাদার পথ এক নয়। তোর পথ কি নিমাই? আমি মানুষকে ভালোবাসতে চাই মা। আজকে পৃথিবীতে ধর্মের নামে, জাতির নামে মানুষে মানুষে পশুর মতো লড়াই চলছে। আমি মানুষদের মনে প্রেমের আলো জ্বালাতে চাই, আর তার জন্য যা দরকার তা হলো জ্ঞান। আচার্যদেব তো বলেন,
যার মনে আধার, সে কি করে অন্যকে আলো দেখাবে? তোকে বারবার বারণ করা সত্ত্বেও তুই কেন যাস ওই অদ্বৈত ঠাকুরের বাড়িতে? কি পাস সেখানে? আনন্দ। তা তুমি বুঝতে পারবে না মা। হ্যাঁ, তা তো বটেই। আমি তোর মা হয়ে কিচ্ছু বুঝবো না। বুঝতে পারলে তুমি আমাকে বারণ করতে না। বেশ, আমার ঘাট হয়েছে। তোকে আমি কখনো বারণ করব না। তোর মনে যতদিন চায় ততদিন তুই ওখানেই যাস। হ্যাঁ রে নিমাই, ঈশান বলছিল তুই নাকি ওই অদ্বৈত ঠাকুরের সঙ্গে শান্তিপুরে যেতে চাস। হ্যাঁ মা, শান্তিপুরে তার যে গ্রন্থাগারটি আছে সেখানে অধ্যয়ন করবার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে। আহ, আমি যদি সেই গ্রন্থাগারে একবার অধ্যয়ন করবার সুযোগ পেতাম। হ্যাঁ রে, মাকে একা ফেলে তুইও চলে যেতে চাস নিমাই? কোথায় আর যাব মা? যাব তো শান্তিপুরে, গঙ্গার এপার আর ওপার, কতটুকুই বা দূরত্ব। আর তাছাড়া তোমার যদি খুব মন খারাপ করে তুমি আমাকে সংবাদ পাঠিয়ে দেবে, আমি তক্ষুনি চলে আসবো তোমার কাছে। থাক, এ নিয়ে তোর সঙ্গে তর্ক করে আমার লাভ নেই। অনেক রাত হলো, শুয়ে পড়। আজ অমাবস্যা, কাল থেকে দেবীপক্ষের শুরু, কাল পিতৃতর্পণের দিন। আজ বাবার কথা খুব মনে পড়ছে। এতগুলো দিন বাবাকে ছাড়া যে কিভাবে কেটে গেল কে জানে। তুই দিনে দিনে কত বড় হয়ে গেছিস নিমাই, কত পণ্ডিত হয়ে গেছিস। স্বর্গ থেকে তোর বাবা তোকে দেখছেন আর আশীর্বাদ করে বলছেন, বিশ্বম্বর তুমি আরো বড় হও বাবা, সমুদ্রের মতো বিশাল হও, বাতাসের মতো গতিময় হও, সূর্যের মতো তোমার আলো সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ুক। दालेद्र दुख भंजन दालेद्र दुख भंजन वेद सरस ज्ञान महाज्ञानी गुरु की महाज्ञानी गुरु की सेवा तू कर रे दास।
भरग्रन्थ सुरमत ज्ञान विकृत सुरयन्त्र भरग्रन्थ सुरमत ज्ञान इश्क रंग कहत सबद इश्क रंग कहत सबद सुरताल धर रे दालिद्र दुख भंजन दालिद्र दुख भंजन वेद सोरस ज्ञान महाज्ञानी गुरु की सेवा तू कर रे दालिद्र दुख भंजन दालिद्र दुख भंजन वेद सोरस ज्ञान दालिद्र दुख भंजन दालिद्र दुख भंजन दालिद्र दुख भंजन। আচার্য ঠাকুর, চিনতে পারেন? ও বনমালী ঘটক, যাক, চিনতে পেরেছেন তাহলে। শুভমস্তে। একটু বসি। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। তা তুমি হঠাৎ এতদিন পরে কোত্থেকে? সোজা গৌড় থেকে। গৌড় থেকে? হ্যাঁ, সেখানে আমার বিস্তর যজমান, একেবারে নবাবী পাঞ্চি করে গঙ্গার ঘাট অবধি চলে এসেছি। নবাবী পানসি করে? হ্যাঁ। বাবা, তুমি কি আজকাল নবাবের বিয়ের সম্বন্ধ করছো নাকি? ঠাট্টা করছেন? এই পৈতে ছুঁয়ে বলছি, ঠিক বলছি। বেশ বেশ। তা হঠাৎ নবাবী পানসি করে তুমি আমার কাছে কেন এলে? আপনার জন্যই তো নবাবী পাঞ্চি করে আসতে পারলাম। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য একটা চিঠি এনেছি। হ্যাঁ। চিঠি? হ্যাঁ গৌড় থেকে আমার জন্য চিঠি? হ্যাঁ। কি চিঠি? কিন্তু তার আগে একটু জল দেবেন? হ্যাঁ, একটু খাবো। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ। সীতা, সীতা, এই বনমালীর জন্য একটু জল নিয়ে এসো। তার সঙ্গে একটু প্রসাদ। হ্যাঁ, সে ব্যবস্থা হবে। আগে কই চিঠি কোথায়? কার চিঠি? কিসের চিঠি? এই অধিকারী সুবুদ্ধি রায়ের বকলমে এই চিঠি লিখেছে স্মৃতিকণ্ঠ। স্মৃতিকণ্ঠ? আগে হ্যাঁ। তুমি যে চিঠি নিয়ে গঙ্গার ঘাট থেকে আমার গৃহ অব্দি এসছো, তোমার পথে কেউ দেখেনি তো? কোনো সাক্ষী আছে? কে আছে? কে? আপনারই ছাত্র, অপূর্ব দেখতে, অতি সুপাত্র, নাম বিশ্বম্বর মিশ্র। নিমাই? হ্যাঁ। হ্যাঁ মা, হয়ে এসেছে। তাড়াতাড়ি নিয়ে এসো মা, পুজোর সময় হয়ে যাচ্ছে। বল্লভাচার্য আছেন? বল্লভাচার্য? বাহ 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 বাহ, এই যে দেখছি সর্বগুণা গুণান্বিতা, একই অঙ্গে লক্ষ্মী সরস্বতী। কি নাম মা তোমার? লক্ষ্মী। লক্ষ্মী, তুমি না
নারায়ণী সৌভাগ্য দায়িনী রেখো মা চরণে এ তব কিং বাহ তুমি যে কি বললে কিছুই বুঝতে পারলাম না। লক্ষ্মীর বন্দনা করলাম মা। বল্লভাচার্য তোমার পিতা? তোর মালাটা থেকে ও মা বনমালী ঠাকুর যে কখন এলেন? এই ঢুকছি দিদি ভাই। তোমার লক্ষ্মী তো বেশ ডাগর হয়ে উঠেছে। আর অমনি তোমার খেটো খাতায় নাম তোলার জন্য টনক নড়ে উঠলো। তার বলতে এমন লক্ষ্মী প্রতিমা দেখলে কার না পাত্রস্থ করতে ইচ্ছে হয়। হ্যাঁ, আপনি একটু বসুন, উনি পুজো সারছেন, আমি শেষ জোগাড়টুকু দিয়ে আসি। লক্ষ্মী, পা ধোবার জল দে। আসছি মা। ও জল এনেছো? বাহ বাহ, কি চমৎকার মেয়ে। বাহ, এবার লাউটাকে একটু ধুয়ে নি। বাহ বাহ, এবার লাউ দেওয়া হলো, এবারে এটাকে পুঁছে নি। একটু পুঁছে নি মা। তো এবার তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বলো তো মা, তুমি বাড়ির কি সব কাজকর্ম করো? কুটনো কুটতে পারি, বাহ খড় কাটতে পারি, বাহ। উঠোন নিকোতে বাহ। পারি, সন্ধে দিতে পারি, বাহ। মালা গাঁথতে পারি, বাহ, বাহ। পুঁথি শালু মুছতে পারি, বাহ। ঘাট থেকে জল আনতে পারি, কিন্তু কিন্তু ওই ভারী কলসিটা তুলতে পারি না। তুমি কি কি পারো? আমি বলি, আমি নিষ্কর্মার ধারী। টুকিটাকে পুজো করতে পারি, দুবেলা ভাতে ভাত ফুটিয়ে নিতে পারি, আর তোমার মতন রাঙা টুকটুকি মেয়েদের বিয়ে দিতে পারি, নিজে দিতে পারি রাজপুত্রের মতন বর। খ্যাত নয়, খ্যাত নয়, আমি তোমার বর খুঁজে দেওয়ার জন্য এখানে এসেছি। হ্যাঁ, লাউ হাতে যে ঘুরছো বড়, জানো না এ মাসে অলাভু ভক্ষণ নিষেধ? অলভভক্ষণ নিষেধ? কে নিষেধ করেছে? পাঁজিতে বাবা বলেছেন। বাবা বলেছেন নিষেধ? ওহ, তাহলে আমি কি করি বলো তো মা? আমাদের গরুটাকে খাইয়ে দাও। গরু লাউ খাবে? হ্যাঁ, গরু লাউ খাবে। আচ্ছা তুমি ধাঁধা জানো? খাদা না, জানি না তো। হ্যাঁ তুমি জানো। আচ্ছা বলো তো, মনে করি করি করি, কিন্তু হয় হয় না। মনে করি করি করি, কিন্তু হয় হয় না। বাবা, এসব হাতি ঘোড়ার ব্যাপার, এ আমি বলতে পারবো। এ মা, তুমি জানতে? বনমালী ঠাকুর, কেমন আছেন? হ্যাঁ, সব কুশল। কল্যাণ কল্যাণ, আপনাদের খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। বসুন বসুন, আপনিও বসুন। তা এই নবদ্বীপে আর কার কার সঙ্গে দেখা হলো? না, তেমন কারোর সঙ্গে দেখা হয়নি। গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকেই সোজা এখানে চলে আসছি। কালকে ছিলাম আচার্যের গৃহে। তা আচার্য আছেন কেমন? ভালো, তবে খুব মনোকষ্টে আছেন। মনোকষ্ট কেন? কারণ তার মধ্যম পুত্রটি দক্ষিণে পড়তে যাচ্ছে, সেটা এক কষ্ট। দ্বিতীয়ত জগন্নাথ মিশ্রের বড় ছেলে বিশ্বরূপ। হ্যাঁ, গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছে, জানেন? হ্যাঁ, জগন্নাথের দুটো ছেলেই তো আর হীরের টুকরো। প্রথমটি তো প্রবল মেধাবী, তার এই সন্ন্যাস গ্রহণে আচার্য মনে মনে খুব ব্যথা পেয়েছেন। মুখে বলছেন তার এই সন্ন্যাস গ্রহণ অপূর্ব যোগাযোগ, না কিন্তু মেনে নিতে পারছেন না। আর জগন্নাথের পরিবার তাকে এবেলা ওবেলা শাপ দিচ্ছেন। সচি দিদি সাপ দিচ্ছেন আচার্যদেবকে? হুমা, সে কি কেন? কারণ তার ধারণা আচার্যের শিক্ষাই তাকে ঘর ছাড়া করেছে। সঙ্গে গেছেন শচীদেবীর ভাইপো লোকনাথ। জগন্নাথ তো বিশ্বম্ভরকে আচার্য টোল থেকে ছাড়িয়ে এনেছিলেন। হ্যাঁ জানি, কালকে বিশ্বম্বরের সঙ্গে ঘাটে দেখা হলো, আলাপও হলো। আমি কিন্তু নবদ্বীপে আচার্যের আশ্রমে কোনোদিন আসিনি। ওই আমাকে পথের নিশানা দেখিয়ে দিল, দরজাগড়া পর্যন্ত পৌঁছে দিল, কিন্তু
নিজে ঢুকলো না। আহারে, এই বয়সে ওর মনের কষ্টটা একবার ভাবুন তো। কি বলবো দিদি ভাই, কি তার রূপ, ঠোঁটের কোণে, চোখের কোলে দুঃখ জমে উঠেছে মেঘের মতো, যেন ভস্য মাখা শ্মশান চারি। তার মধ্যে বৈরাগ্য লক্ষণ স্পষ্ট দেখতে পেলাম। সংসারে না বাঁধলে, মায়ায় না জড়ালে ও ছেলেকে রাখা যাবে না বাড়িতে। ঠাকুর ঠাকুর, তা সচি দিদি বিয়ে দেবেন না ছেলের? হ্যাঁ, কালকে জগন্নাথের বাড়িতে একবার যাব, বলবো হাতে একটা টুকটুকে মেয়ে আছে, যদি বিয়ে দেয়। যেন ভস্য মাখা শ্মশান চারি, তার মধ্যে বৈরাগ্য লক্ষণ স্পষ্ট দেখতে পেলাম। সংসারে না বাঁধলে, মায়ায় না জড়ালে ও ছেলেকে রাখা যাবে না বাড়িতে। যা শুনবি তাই বিশ্বাস করবি লক্ষ্মী? সবাই বলা বলি করে মা। কেন বলা বলি করে সেটা একবার ভেবে দেখবি না? কেন বলা বলি করে? তুই নিমাইকে চিনিস? দেখেছিস তাকে? হয়তো দেখেছি, কিন্তু আলাদা করে চিনতে পারিনি। তবে তুই তাকে দেখিস শোনি, সে এমন ছেলে, তাকে দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। অতটুকু ছেলে, তার চোখের দিকে তাকানো যায় না। কি চমৎকার কথা বলে! শুনেছি ইদানিং সে বড় ভালো গান গায়। বড় বড় পণ্ডিতদের রাস্তায় ধরে তর্ক তর্ক করে উত্তপ্ত করে মারে। কাজে লোকে তাকে নিয়ে হিংসে জ্বলে পুড়ে মরবে, দু চার গাছা উল্টো পাল্টা কথা বলবে, সেটাই তো স্বাভাবিক। কি জানি, আমি নিজে চোখে না দেখলে বিশ্বাস করছি না। আসুন, এখানে আসুন, এখান থেকে ফুল নিয়ে যান। টগর ফুল, জবা ফুল, বেলপাতা, সুন্দর সুন্দর চন্দন কাঠ মীনাক্ষীপুর থেকে এসেছে। আসুন, এসে যান, নিয়ে যান, নিয়ে যান। এই তো মালা, এই তো আকন্দের মালা, এই তো বেলপাতার মালা। দা ঠাকুর, তোমার কাছে সিকি পাখা আছে? সিকি পাখা, ময়ূরপুচ্ছের পালক, হ্যাঁ হ্যাঁ, এই তো আছে, এই তো। এই এক মেয়ে হয়েছে, কি চঞ্চল কি চঞ্চল! এই লক্ষ্মী, শোন শোন শোন! এই এই গেল 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 গেল, পড়ে গেল। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আছি বাবা। এই আমার মেয়ে লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী বাবা একদিন তোমাদের বাড়ি যাবেন বলছিলেন। বাহ, সে তো খুব আনন্দের কথা। আপনারা সকলেই আসুন আমাদের বাড়িতে, মা খুব আনন্দ পাবেন। চিনতে পারছিস না? এই আমাদের গৌরাঙ্গ। প্রণাম কর। কল্যাণ হোক। বল্লভাচার্য দেব কেমন আছেন? ভালো। তুমি একদিন এসো না বাবা, আমাকে দুটি কীর্তন শুনিয়ে যেও। যাব। এই নাও, তোমার ঘট নেবে না? তোমার টাকাটা নেবে না? সিকি পাখা নিয়ে তুমি কি করবে? কই, বললে না তো কি করবে? আপনি যদি গান শোনান, আপনাকে দিতে পারি।
হলো তো? দেখি দেখি। ও মা, এ তো সিকি পাখা নয়, এ তো মদনের বান। কে মারলে তোরে এমন বান? কোন রামচন্দ্র? জ্বালাস নে তো। কি যে বাজে কথা বলিস ছাই। এত সহজে ছাড়ছি নে ভাইয়ের গঙ্গা জল। সত্যি কথা বলতো, কি হয়েছে তোর? কদিন ধরে আনমনা বিরোহিনী রাধার ভাব, সাজ নেই, খোপা বাঁধা নেই, আর আজ একেবারে ফুলসজ্জার সাজ নিয়ে বসেছিস। তোর গায়ে প্রজাপতি বসেছিল নাকি লো? কি খারাপ কথা বলতে পারিস তুই? সারাদিন খালি হিহি। তোরই বা পেটে কোনো কথা তলায় না কেন ভাই গঙ্গাজল? আমার দাদামশাই ঈশ্বর নীলাম্বর চক্রবর্তী পণ্ডিত বিজয়গুপ্তকে চিনতেন। কিভাবে চিনতেন তা আমি ঠিক বলতে পারবো না। তখন বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করছিলেন। সেই সময়ের আগে থেকে নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে তার যোগাযোগ ছিল। বাহ, তুমি তো আমাকে নতুন তথ্য দিলে। দেখো, নবদ্বীপে পণ্ডিতদের মধ্যে কেউ এই মনসামঙ্গল কাব্য রচনা করার পূর্বে তাদের যে কবি বিজয়গুপ্তের সঙ্গে পরিচয় ছিল এটা আমার জানা ছিল না। তুমি আজকে আমার চোখ খুলে দিলে। তবে ওই পর্যন্তই। কি কারণে তিনি আমার দাদামশাইয়ের সাথে বিশেষভাবে জড়িত ছিলেন তা আমি ঠিক বলতে পারবো না। সেসব তো আমাদের জানার কোনো দরকার নেই। আমাদের একটা বিষয়ের প্রতি সবার নজর রাখা দরকার। দেখো, নবদ্বীপ হলো শাস্ত্র পাঠের আদি পীঠস্থান। এখানে শাস্ত্রে বিভিন্ন দেব দেবীর কথা বর্ণনা করা হয়েছে। সে কোন দেব দেবী? তাকে বলা হচ্ছে যে আর্য দেব দেবী। সমাজের এক শ্রেণীর ব্যক্তিরা তার পুজো অর্চনা করেন, তাকে বলা হয় উঁচু শ্রেণীর মানুষ। কিন্তু এর পাশাপাশি আর এক দেবদেবীর কথা বর্ণনা করা হয়েছে, তাকে বলা হচ্ছে লৌকিক দেবদেবী। এই লৌকিক দেবদেবীর আসল সূত্র কিন্তু নিহিত আছে অনার্যদের সাধনায়। সেখানে কিন্তু তিনি যথেষ্ট প্রভাবশালী। তাহলে এখন কথা হলো যে তারা যে এত ভক্তি ভরে এই লৌকিক দেবদেবীকে পূজা করছেন, অর্চনা করছেন, কেন করছেন? তাহলে এই আর্য দেবদেবীর পাশাপাশি এই লৌকিক দেবদেবী এত প্রতিষ্ঠা পান কি করে? এই প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই গুরুদেব। বেশ।